নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে এবং স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের যে জায়নবাদীদের সঙ্গে সংঘর্ষ, ইরান এবং প্যালেস্তাইনের স্বাধীনতা সংগ্রামী মুক্তিকামী জনতার, সেটা একটা নতুন স্তরে পৌঁছে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই লড়াইয়ের পার্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যেটা বিশেষজ্ঞরা বলছিলেন, আমাদেরও মনে হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের বিহাফে একটা প্রক্সি ওয়ার চালাচ্ছে ইরানের সঙ্গে। এখন আর প্রক্সি ওয়ারের কোনো প্রশ্ন নেই, সরাসরি সম্মুখ শুরু হয়েছে। এখন দেখুন, একটা কথা স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের কাছে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রক্সি ওয়ার থেকে বেরিয়ে এসে সরাসরি আক্রমণে নামতে বাধ্য হল? আমার নিজের ধারণা, এটা ইসরায়েলের কাছ থেকে চাপের জায়গা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে নামতে হয়েছে। কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নির্দিষ্ট অ্যাসিওরেন্স পেয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। মনে রাখতে হবে, ইরানের দিক থেকে কোনো ইমিডিয়েট প্রভোকেশন ছিল না। ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছিল এবং বলেছিল তার ঘোষিত লক্ষ্য হচ্ছে আণবিক অস্ত্রভাণ্ডার ইরানের, যেটা ইরান নাকি তৈরি করতে চলেছে, সেই সমস্ত গবেষণার ফ্যাসিলিটিসগুলোকে ধ্বংস করা এবং পারমাণবিক যে গবেষণা ইরান চালাচ্ছে তার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের হত্যা করা। প্রাথমিকভাবে কোনো সন্দেহ নেই, প্রথম রাতের যে ঝটিকা আক্রমণ, তাতে ইসরায়েল সাফল্য পেয়েছিল। কিন্তু মুশকিল হচ্ছিল খুব দ্রুত, অর্থাৎ লড়াইয়ের 8-9 দিনের মাথাতেই এটা স্পষ্ট হয়ে যায় যে ইসরায়েলের দম ফুরিয়ে আসছে। কার্যত ইসরায়েল 1948-এ তার জন্মলগ্নের পর এই প্রথম এতটা শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে নেমেছিল। আর ইসরায়েলের হিসেব যে মিলছিল না, তার প্রমাণ হচ্ছে ইসরায়েলের যে ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যুহ, আমরা যে আয়রন ডোম এত শুনি, সেটা একদম শেষ স্তরের প্রতিরক্ষা ব্যুহ কার্যত। কিন্তু তারও আগে দুটো প্রতিরক্ষার স্তর পেরিয়ে এবং প্রায় 2000 মাইল পেরিয়ে এসে ইরানের ক্ষেপণাস্ত্র যখন তেল আবিবে আছড়ে পড়ছিল একের পর এক, তখনই ইসরায়েল কার্যত কট আনঅ্যাওয়্যার বলতে যা বোঝায়, অর্থাৎ এই অপ্রত্যাশিত যে আঘাত, যেটার সঙ্গে ইসরায়েল বা তার বহুশ্রুত মোসাদ কেউই প্রস্তুত ছিল না, এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যুহ সেটা যে কতটা নড়বড়ে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছিল। এবং যুদ্ধ শুরু হওয়ার 48 ঘন্টার মধ্যে এই হাওয়াটা ঘুরতে শুরু করে। কারণ একথা ঠিক যে প্রথম ঝটকায় মনে হচ্ছিল ইসরায়েল আরও একবার অপ্রতিরোধ। আসলে ইসরায়েল তার সাফল্য অধিকাংশ ক্ষেত্রেই পেয়েছে এরকম ঝটিকা আক্রমণের মধ্যে দিয়ে। আর সম্মিলিত আরব শক্তির বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বলে যেটা চালানো হয়, সেটা কার্যত 3টে ছোট আরব দেশের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ছিল। তার তুলনায় আয়াতুল্লাহ খোমেনির ইরান অনেক বেশি শক্তিশালী, তার প্রযুক্তি এবং গবেষণা এবং আন্তর্জাতিক সহায়তা থ্যাঙ্কস টু চায়না অনেক বেশি এগিয়ে। এটা ইসরায়েলের হিসেবের মধ্যে সম্ভবত ছিল না। আর আণবিক অস্ত্রের কথা সরিয়ে রাখলে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রর অস্ত্র সম্ভার সম্পর্কে যারা খোঁজখবর রাখেন, তারা এটা বলছিলেন ইসরায়েল খুব বেশি হলে 12 দিন মতো এই লড়াইটা টানতে পারবে। আর প্রতিটা যে মিসাইল লঞ্চ করতে হয়, তার জন্য কিন্তু নির্দিষ্ট গতিপথ অবধি উৎক্ষেপণের প্রয়োজনে প্রচুর জ্বালানি লাগে। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেক কটা ব্যালিস্টিক মিসাইলের লঞ্চিং, ইচ অ্যান্ড এভরি মিসাইল, সেটার সঙ্গে কিন্তু প্রচুর জ্বালানির প্রশ্ন জড়িত থাকে। ইসরায়েলের জ্বালানি স্টকও এই লাগাতার মিসাইল হামলা চালিয়ে যেতে গিয়ে ফুরিয়ে আসছিল। এইরকম একটা পরিস্থিতিতে যেটা দাঁড়ায়
মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করা ছাড়া কোনো রাস্তা ছিল না। ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে গেছিলেন। তিনি 2 সপ্তাহের যে ডেডলাইন দিয়েছিলেন ওটা কার্যত ইরানকে বিভ্রান্ত করার জন্য। ডোনাল্ড ট্রাম্প যেদিনকে G7-এর বৈঠক অর্ধসমাপ্ত রেখে বেরিয়ে আসেন সেদিনকেই কার্যত সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইরানের আণবিক ফ্যাসিলিটিসের উপর সরাসরি হামলা করতে হবে। অর্থাৎ ইসরায়েল হেরে যাচ্ছে, বিপদে পড়েছে, এটা বুঝতে পেরেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রক্সি ওয়ারের মুখোশ থেকে বেরিয়ে এসে সরাসরি যুদ্ধে সামিল হয়েছে। এ ব্যাপারে আর কোনো লুকাছপা করবার জায়গা নেই। আর ইসরায়েল যে অপরাজয় দুর্ভেদ্য নয়, এই যুদ্ধে ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। এখন একটা জিনিস বুঝতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে সেটা যদি দূরপাল্লার যুদ্ধের মাধ্যমে সে নিষ্পত্তি করতে পারে ভালো, কিন্তু যদি মাটিতে নেমে যুদ্ধ করতে হয় তাহলে কিন্তু এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে, ক্ষয়ক্ষতি আরও বাড়বে। আর মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই মনে আছে ইরানের তুলনায় অনেক কম ক্ষমতার দেওয়ার দেশ ভিয়েতনাম, তারা কিন্তু ভিয়েতনামের মাটিতে গত শতাব্দী 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনামে পরাজিত করেছিল। তবে ভিয়েতনামে গণপ্রতিরোধের একটা লাইন ছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। ইরানের আয়াতুল্লাহ খোমাইনি যেমন গণসমর্থন বিরাটভাবে আছে, তেমনি তার বিরোধীও প্রচুর আছে। ইরানে যারা বামপন্থী তাদের প্রায় 30,000 কর্মী সমর্থককে ইরানের খোমেনিকে হত্যা করেছে তার রেজিম টিকিয়ে রাখতে, এটাও বাস্তব সত্য। কিন্তু উল্টো দিকে ইসরায়েলে নেতানিয়াহুর অবস্থা এর থেকে অনেক বেশি খারাপ। নেতানিয়াহু কার্যত যুদ্ধটা চাপিয়ে রেখেছে আর তার বিরুদ্ধে বিপুল গণ অসন্তোষকে আড়াল করতে। দ্বিতীয়ত ওখানে ইমপিচমেন্ট এবং আইনি প্রক্রিয়া শুরু হওয়ার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। আদালতে মামলার ডেট পড়ে গেছিল নেতানিয়াহুকে অভিযুক্ত করতে। এই যুদ্ধের অজুহাতে নেতানিয়াহু সেই আদালতে বিচারের ডেট একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আশা ছিল যে ইরানের উপর আক্রমণ শুরু হলে ইরানে গণ অভ্যুত্থান ঘটবে এবং সেটাকে ব্যাকআপ দিয়ে তারা ইরানের রেজিমকে সরিয়ে দেবে। কারণ মনে রাখতে হবে যে 1979 সালে খোমেনি যখন ক্ষমতায় আসেন, এই আয়াতুল্লাহ খোমাইনি, তখন তিনিও কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ওখানে যে রাজবংশ ছিল শাহ রাজবংশ, তাকে সরিয়ে খোমেনি ক্ষমতায় এসেছিলেন এবং ওয়ান্স এগেন সেই শাহ রাজবংশের পিছনেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই মদত ছিল সেই 1979 সালে। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে যে প্রক্সি ওয়ার থেকে বেরিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি লড়াইতে নামতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন 3টে পারমাণবিক গবেষণা কেন্দ্র তারা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। ইরানের পাল্টা দাবি যে তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্র কোনো সে ধরনের ক্ষতি হয়নি এবং তারা তাদের গবেষণার মূল সরঞ্জাম, মাল মশলা সেগুলো এই হামলা চলবে এটা অ্যান্টিসিপেট করে আগেই সরিয়ে দিয়েছিলেন। এবং সবথেকে বড় কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমাগুলো ফেলেছে তার অভিঘাতের ক্ষয়ক্ষতি পৌঁছানোর ক্ষমতা মাটির নিচে সর্বোচ্চ 200 ফিট অবধি, কিন্তু ইরানের যে মূল গবেষণাগার আণবিক অস্ত্র পরীক্ষার, ওরা অবশ্য বলছেন আমরা শান্তিপূর্ণ কারণে গবেষণা করছি, অস্ত্রের কথাটা ওরা বলছেন না, সেটা 265 ফিট নিচে মাটির নিচে গবেষণাগারটা রয়েছে। আর তারও উপরে রয়েছে গ্রানাইটের পাহাড়। ইরানের যে কর্তৃপক্ষ তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের আণবিক গবেষণার উপর কোনো ক্ষয়ক্ষতি আনতে পারেনি, ভারী জলের যে প্রকল্প সেখানেও কোনো ক্ষতি পৌঁছতে পারেনি, তার প্রমাণ হচ্ছে বাতাসে বিকিরণের কোনো প্রমাণ নেই এবং নাগরিকেরা নিরাপদ রয়েছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যেটা ইরানকে বলেছিলেন এই 3টি আণবিক গবেষণা কেন্দ্রে হানাদারির পর যে আপনারা যদি আবারও প্রত্যাঘাত করেন আমরা আরও ভয়ঙ্কর আঘাতের পথে যাব,
ইরান সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে তারা নতুন করে পূর্ণ বিক্রমে ইসরায়েলের উপর ফের ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজের থেকে রাশ না টানে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং ইসরায়েলের নেতানিয়াহু যেমন তার পিছনে সমস্ত ইসরায়েলের জনতাকে র্যালি করাতে ব্যর্থ হয়েছেন, আমার নিজের ধারণা যদি যুদ্ধ এগোয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি মার্কিন সোলজারদের বডি ব্যাগ ফেরত যেতে শুরু করে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু মানুষের ক্ষোভ, বিক্ষোভ এবং অভ্যুত্থান ট্রাম্পের বিরুদ্ধে আরও বাড়বে। আগামী কয়েকটা দিন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কি ঘটছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা দেখতে হলে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের দেশেও যারা মৌলবাদী রয়েছেন, ইসলামী মৌলবাদ এবং মৌলবাদের যে বিষয়টা থাকে, তারা দুতরফেই ডগমার জন্ম দেন। আমাদের হিন্দুত্বের মৌলবাদীরা যেমন একটা নির্দিষ্ট ডগমায় বিশ্বাস করেন, সেই অনুযায়ী তাদের মেরুকরণের রাজনীতিকে চালানোর চেষ্টা করেন। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেরও তাই। এবং আমাদের এখানে অনেক বিপদগামী ছাত্র যুব, আউট অফ দেয়ার ফ্রাস্ট্রেশন, তারা ইসলামিক বিশ্ব ভ্রাতৃত্বের স্বপ্ন দেখেন, আমি এটা জানি। আমি তাদেরকেও বলবো যে আপনারা ভেবে দেখুন, আজকে দেশে 56টা মুসলিম দেশ রয়েছে, কিন্তু ইরানের পাশে সক্রিয়ভাবে লেবানন বা ইয়েমেনের মতো কোনো ছোট দু একটা রাষ্ট্র ছাড়া কোনো মুসলিম ব্রাদারহুডের কোনো নমুনা কিন্তু দেখা যাচ্ছে না। তুরস্ক সক্রিয়ভাবে এগিয়ে আসছে না, সৌদি আরব সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের শিবিরে, পাকিস্তান তার মাটিকে ব্যবহার করতে দিচ্ছে আর একটা ইসলামিক কান্ট্রি বলে যারা নিজেদেরকে দাবি করে, ইরানের উপর আঘাত হানবার জন্য। তো এই একটা অবস্থা, যেখানে সাম্রাজ্যবাদী আগ্রাসন শেষ অবধি চূড়ান্তভাবে ঢুকতে হলে, সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে গেলে জনগণের প্রতিরোধ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রমাণিত, এটা ভিয়েতনামের মাটিতে প্রমাণিত, এটা প্যালেস্তাইনের মাটিতে আজও প্রমাণিত। সুতরাং আমাদের সাইড অবশ্যই নিতে হবে, কিন্তু এই সাইড নিতে গিয়ে আমরা যেন কোনো মৌলবাদী শিবিরকে অন্ধ আনুগত্য না দেখাই। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের মন্তব্য বা কমেন্ট বক্স অবশ্যই খোলা রয়েছে, আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।